আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। প্রথমে জানাবো, গোপনে চীন থেকে ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান আনছে ইরান। গোপনে ভয়ঙ্কর পরিকল্পনা করছে ইরান। দেশটি চীন থেকে প্রচুর পরিমাণে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান অর্ডার করেছে। এসব উপাদান দিয়ে অন্তত ৮০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব, যেগুলো ইসরায়েলে হামলার সময় ব্যবহৃত হতে পারে। ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে আজ টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এরপর জানাবো, ট্রাম্প ভীতি কি ইরানে হামলা ঠেকাচ্ছে? ইসরায়েলের কৌশল নিয়ে প্রশ্ন। যুক্তরাষ্ট্র মনে করে ইসরায়েল চাইলে ইরানের পারমাণবিক কর্মসূচিতে কয়েক বছরের জন্য থামিয়ে দিতে পারে, কিন্তু ট্রাম্পের ভয়ে থেমে আছে নেতানিয়াহু, এমনটি জানিয়েছে বিশ্লেষকরা। আজ মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিডল ইস্ট আই জানিয়েছে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগ থাকলেও এখনও সেসব স্থাপনায় সরাসরি হামলা চালায়নি ইসরায়েল। এদিকে উটও আছে, ভেড়াও আছে। গাজার হাটবাজারে নেই শুধু ক্রেতা। ঈদের দিনে সকাল গাজার দক্ষিণাঞ্চলীয় উপকূল শহর আল মাওয়াশিতে বসেছে একটি কোরবানির পশুর হাট। হাট বলতে যা বোঝায়, বাস্তবে তার চেয়ে অনেক ফাঁকা। নিস্তব্ধ ছিল সবকিছু। যেখানে দেখা গেল একটি উট, একটি গরু আর হাতে গোনা কয়েকটি ভেড়া ও ছাগল। কিন্তু সেগুলো হাটে আনলেও সেখানে কোনো ক্রেতা নেই, কারণ কি দিয়ে কিনবে? কারো হাতে কোনো টাকা পয়সা নেই, আর গাজায়ও পশুও নেই। দু একটা পশু হাতে গোনা যা ছিল তাই হাটে এসেছে, তবে কেনার মতো সামর্থ্য কারো নেই। গাজায় শুধু নামে ঈদ আছে, কিন্তু কাজের বেলায় কোনো ঈদ নেই। এদিকে নারী কর্মীদের পিছু ধাওয়া এবং হত্যার হুমকি কঠোর ব্যবস্থা নেবে আফগান সরকার। আফগানিস্তানের রাজধানী কাবুলে জাতিসংঘে কর্মরত বেশ কয়েকজন আফগান নারী কর্মী ভয়াবহ হুমকি ও হয়রানির শিকার হয়েছে। অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তি তাদের পিছু নিয়ে বাড়ি পর্যন্ত অনুসরণ করেছে এবং অফিসে না যাওয়ার জন্য প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে। আজ সংবাদ মাধ্যম জানিয়েছে, অন্তত ৩টি সংস্কার সূত্র থেকে জানা গেছে, ঘটনাগুলোর সূত্রপাত হয় মে মাসের শেষ দিকে। অফিস শেষে কাবুলে জাতিসংঘের কম্পাউন্ড থেকে বের হওয়া নারী কর্মীদের উপর একদল পুরুষ অনুসরণ করে তাদের উপর হামলা চালায়। এবং সর্বশেষ জানাবো, ২০২৬ সালের এপ্রিলে প্রথমার্ধের নির্বাচন অনুষ্ঠিত হবে বললেন প্রধান উপদেষ্টা। আগামী ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। ৬ জুন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে এক ভাষণে সব কথা বলেছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। গোপনে চীন থেকে ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান আনছে ইরান। গোপনে ভয়ঙ্কর পরিকল্পনা করছে ইরান। দেশটি চীন থেকে প্রচুর পরিমাণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান অর্ডার করেছে। এসব উপাদান দিয়ে অন্তত ৮০০ পিস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব। ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, চীন থেকে প্রচুর পরিমাণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান অর্ডার করেছে ইরান। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো দিয়ে তারা যুক্তরাষ্ট্রের উপর হামলা চালাতে পারে। ইসলামিক রিপাবলিকান তার সামরিক শক্তি এবং প্রক্সি নেটওয়ার্ক পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে। প্রতিবেদনটি এমন সময় প্রকাশ পেল যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু ইস্যু নিয়ে সংলাপ চলছে। অন্যদিকে পৃথক একটি প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েল হোয়াইট হাউস জানিয়েছে, সংলাপে ব্যর্থ না হওয়া পর্যন্ত তারা ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর হামলা চালাবে না। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, তেহরান প্রায় ৮০০টি ক্ষেপণাস্ত্র তৈরির জন্য পর্যাপ্ত অ্যামোনিয়াম
পারক্লোরাইড অর্ডার করেছে, যা সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র উৎপাদনে ব্যবহৃত হয়। এই উপাদানগুলো আগামী মাসগুলোতে ইরানে পৌঁছানোর কথা রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই চালানের চুক্তি মাস কয়েক আগে সম্ভবত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার্চ মাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে পারমাণবিক আলোচনার প্রস্তাব দেওয়ার ঘোষণা আগে সম্পূর্ণ হয়েছিল। ট্রাম্প ভিত্তিক কি ইরানে হামলা ঠেকাচ্ছে? ইসরায়েলের কৌশল নিয়ে প্রশ্ন। যুক্তরাষ্ট্র মনে করে ইসরায়েল চাইলে ইরানের পারমাণবিক কর্মসূচি কয়েক বছরের জন্য থামিয়ে দিতে পারে, কিন্তু ট্রাম্পের ভয়ে থেমে গেছে নেতানিয়াহু। এমনটি জানিয়েছে বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই আজ জানিয়েছে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগ থাকলেও এখনও সেই সব স্থাপনায় সরাসরি হামলা চালায়নি ইসরায়েল। তবে তা করার সামর্থ্য তাদের আছে বলে জানাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বর্তমান ও সাবেক কর্মকর্তারা। তারা বলছে, ইসরায়েল বরাবরের মতো হুমকি এখন আর নতুন কিছুই নয়। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় চলমান কূটনৈতিক প্রচেষ্টার কারণে নেতানিয়াহু বাধ্য হচ্ছে অপেক্ষা করতে। এদিকে বিশ্ব রাজনীতিতে ট্রাম্পকে উপেক্ষা করে হামলার সাহস নেই নেতানিয়াহুর। সাবেক ইসরায়েলি কূটনৈতিক আলোন পিঙ্কাস বলেছেন, নেতানিয়াহু আসলে ট্রাম্পকে ভয় পায়। ট্রাম্প যদি মনে করে তার আপত্তি সত্ত্বেও ইরানে হামলা চালানো হয়েছে, তাহলে তিনি ইসরায়েলকে প্রতিশোধের মুখে ফেলে দিতে পারেন। পিঙ্কাসের মতে এটি নেতানিয়াহুর প্রধান সংখ্যা। ট্রাম্প এরই মধ্যে বলেছে, তিনি মনে করেন আমরা একেবারে কাছাকাছি পৌঁছে গেছি একটি চুক্তি, সুতরাং এই সময় ইরানে হামলা চালানো উপযুক্ত হবে না। হামলা সম্ভব হলে ঝুঁকির কারণ থেমে আছে তেল আবিব। নাতাঞ্জ মরুভূমি ও ফোর্দো পাহাড়ের নিচে ইরানের পরমাণু স্থাপনাগুলো অত্যন্ত সুরক্ষিত ও সুগভীর বাংকারে অবস্থিত। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ভারী বাংকার, ব্রেকার বোমা ও B-2 স্টিল বোমারু বিমান ইসরায়েলের নেই, যা সব হামলা স্থাপনা ধ্বংসে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে। শুধুমাত্র ট্রাম্পের ভয়ে এখন নেতানিয়াহু এই হামলাটি চালাচ্ছে না, তা না হলে এতদিন ইরানে তারা ব্যাপক হারে হামলা শুরু করত। উটো আছে, ভেড়াও আছে, গাজায় হাটে নেই শুধু ক্রেতা। ঈদের দিনের সকাল, গাজার দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর আল মাশিতে বসছে একটি কোরবানির পশুর হাট। হাট বলতে যা বোঝায়, বাস্তবে তার চেয়ে অনেক ফাঁকা এবং নিস্তব্ধ কিছু। সেখানে দেখা গেল একটি উট, একটি গরু আর হাতে গোনা কয়েকটি ভেড়া ও ছাগল। আশপাশে কিছু শিশু ও কৌতূহলী মানুষ ঘুরে বেড়াচ্ছে। কেউ দেখছে, কেউ ছবি তুলছে, কিন্তু কেউই এগিয়ে আসছে না। এটাই সত্য, কেননা এখন কেনার মতো কোনো ক্রেতা নেই। আজ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো অবরুদ্ধ গাজা উপত্যকাতেও উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। কাগজে কলমে উদযাপন বলা হলেও বাস্তবে সেখানে নেই কোনো ঈদের আমেজ। যুদ্ধের ধ্বংসস্তূপ, খাদ্য সংকট, অর্থনৈতিক দুর্দশা, মানবিক বিপর্যয়ের মাঝে ঈদ যেন কেবল একটি স্মৃতি। ঈদুল আজহার প্রধান অনুষঙ্গ কোরবানি। মুসলিমরা এদিন পশু জবাই করে তার এক অংশ বিলিয়ে দেয় দরিদ্রদের মাঝে। কোরবানির এই ঐতিহ্য একই সঙ্গে আনন্দ, সংহতি এবং ত্যাগের বার্তা বহন করে। কিন্তু গাজাবাসীর পক্ষে কোরবানি দেওয়া তো দূরের কথা, তাদের অনেকের পক্ষে এক টুকরো রুটিও জোগাড় করা দায়। বার্তা সংস্থা এপি জানিয়েছে, 3 মাসেরও বেশি সময় ধরে গাজায় প্রবেশ করেনি কোনো তাজা মাংস। ইসরায়েলের অবরোধের কারণে বাইরে থেকে খাবার বা পশু ঢোকার সুযোগ নেই। গাজার ভেতরে যেসব পশু লালন পালন করা হচ্ছিল, তাদের অধিকাংশ ইতিমধ্যে মারা গেছে বিমান হামলায়, ক্ষুধায় কিংবা চিকিৎসার অভাবে। বেঁচে আছে যেসব পশু, তাদের নিয়েই বসছে আল মাওয়াশির হাট। সেখানে কোনো ক্রেতা নেই, কারণ কি দিয়ে তারা এসব পশু কিনবে? তাদের হাতে নেই কোনো টাকা, নেই কোনো কড়ি। তাদের কুরবানি শুধু নামে আছে, কিন্তু কাজে নেই। 26 সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে বললেন প্রধান উপদেষ্টা। আগামী 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। আজ জাতির উদ্দেশ্যে এক ভাষণে নির্বাচনের দিনক্ষণ স্পষ্ট করেছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি শুধু নির্বাচনের তারিখ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ প্রয়োগ করছে। এরই মাঝে আজ ঈদের আগের দিন রাতে তিনি দেশবাসীর প্রতি বক্তৃতায় এসব কথা বলেছেন।
প্রধান উপদেষ্টা বলেছেন, আগামী জাতীয় নির্বাচন কখন হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানার জন্য রাজনৈতিক দল ও জনগণের মধ্যে বিপুল আগ্রহ রয়েছে। আমি বারবার বলেছি, এই নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। এই সময়ের মধ্যে দেশে নির্বাচন উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার সরকার তাই করবে। এ সময় তিনি আরও বলেছেন, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে যতবার গভীর সংকটে নিমজ্জিত হয়েছে তার সবগুলোই প্রধান কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন। এটা মনে রাখা জরুরি, ত্রুটিপূর্ণ নির্বাচনের প্রক্রিয়ায় বারবার ক্ষমতা কুক্ষিগত করার মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল বর্বর ফ্যাসিস্টে পরিণত হয়েছিল। এই ধরনের নির্বাচন যারা আয়োজন করে তারা জাতির কাছে অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে যায়। এমন নির্বাচনের মধ্য দিয়ে যে দল ক্ষমতায় আসে তারাও জনগণের কাছে ঘৃণিত হয়ে থাকে। ডক্টর ইউনূস আরও বলেছেন, সরকারের একটি বড় দায়িত্ব হলো একটি পরিচ্ছন্ন, উৎসবমুখর, শান্তিপূর্ণ, বিপুলভাবে অংশগ্রহণের পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠান করা, এমন একটি নির্বাচনের আয়োজন করা যাতে দেশ ভবিষ্যতে নতুন সংকটে না পড়ে। এজন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো প্রাতিষ্ঠানিক সংস্কার। যেই প্রতিষ্ঠানগুলো নির্বাচনের সঙ্গে সরাসরি জড়িত সেগুলোতে যদি সুশাসন নিশ্চিত করা না যায় তাহলে ছাত্র জনতার সকল আত্মত্যাগ বিফলে যাবে। তিনি আরও বলেছেন, সংস্কার, নির্বাচন এই তিনটি ম্যান্ডেটের ভিত্তিতে আমরা দায়িত্ব গ্রহণ করেছিলাম। সেই বিবেচনায় আগামী রোজার ঈদের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে আমরা একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছাতে পারব বলে বিশ্বাস করি। বিশেষ করে মানবতাবিরোধী অপরাধের বিচার, যা কিনা জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি আমাদের সম্মিলিত দায়, সে বিষয়ে আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে পারব।